সালটা ছিল 2016। এক পূজারী সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তার মন্দিরে পুজো দেওয়ার জন্য যাবে। দিল্লি, আর দিল্লির ঠান্ডা আমরা কম বেশি সবাই জানি। আর দিল্লির যে কুয়াশা সেটাও আমরা কম বেশি সবাই একবার না একবার খবরে পড়েইছি। তো সেই পূজারী যখন পুজো দিতে যাওয়ার জন্য মন্দিরের দিকে যাচ্ছে, রাস্তায় এত কুয়াশা যে সামনের মানুষটাকে পর্যন্ত সে দেখতে পাচ্ছে না। খানিকটা যাওয়ার পর তার নাকে না একটা পোড়া পোড়া গন্ধ আসে এবং সে খুঁজতে থাকে যে এই সকালবেলা কে মাংস রান্না করে খাচ্ছে। কারণ কি, তার নাকে মাংস পোড়ার একটা অদ্ভুত গন্ধ আসছিল এবং সেটা খুব কাছ থেকেই আসছিল। সে একটু সাইডে এদিক ওদিক দেখতেই দেখে যে একটা নালার পাশে আগুন ধিক ধিক করে জ্বলছে এবং সেইখানে যে জিনিসটা জ্বলছে সেটা কোনো খাবারের জিনিস না, সেটা একটা আস্ত গোটা মানুষ অর্ধ জ্বলা অবস্থায় পড়ে আছে। এইটা দেখা মাত্রই সে সঙ্গে সঙ্গে সেইখানে গিয়ে পাশের নালা থেকে কিছুটা জল তুলে কোনোভাবে সেই আগুনটাকে নেভানোর চেষ্টা করে। কিন্তু সে পুরোপুরি সফল না হলেও আশেপাশে যারা মর্নিং ওয়াক করার জন্য ওই শীতের সকালে বেরিয়েছিল তারা পর্যন্ত এসে তাকে হেল্প করে সেই আগুনটা নেভায় এবং এই আগুনটা নেভানোর পরেই তারা দিল্লি পুলিশকে ফোন করে এবং দিল্লি পুলিশ এসে ওই বডিটাকে রিকভার করে হসপিটালে পাঠায়। ভাগ্যের ব্যাপার, সারা রাত সেই শরীরটা আগুনে পোড়ার পরেও তার মধ্যে প্রাণবায়ু বেঁচেছিল। যে পুড়েছে তার ব্যাপারে পুলিশ কিছু জানে না। তার ফেস, তার বডির 80% পুড়ে গেছে। হসপিটালে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছে বাঁচার চান্স নেই। আর সারা রাত যেভাবে জ্বলেছে সেইভাবে এতক্ষণ সে বেঁচে আছে কি করে, এটাই একটা অবাক ব্যাপার। পুলিশ কোনো মতন ওই যেটুকু ফেস তার বেঁচে ছিল সেইটার একটা ছবি তুলে আশেপাশের যতগুলো থানা আছে এবং তাদের যত খবরি আছে তাদের সবাইকে পাঠিয়ে দেয় এবং পাঠিয়ে দিয়ে খোঁজ খবর করতে থাকে যে এই পুরুষ মানুষ যার বয়স 28 কি 29 হবে, তার বাড়ি কোথায়, কেন তার এই অবস্থা হলো, সে কি নিজে থেকে করলো নাকি অন্য কেউ তাকে এই অবস্থায় রেখে দিয়ে চলে গেছে। পুলিশ এটাও দেখে যে আশেপাশের থানাতে কোনো কি মিসিং ডায়েরি আছে যার ফেসের সাথে এই ফেস মিলছে। সকালবেলা থেকে দুপুর চলে আসে এবং দুপুরবেলার ঠিক পরেই এক মহিলা এবং তার ফ্যামিলি তারা থানাতে এসে বলে যে আপনারা যাকে খুঁজছেন এবং যে হসপিটালে অ্যাডমিট আছে তার নাম হচ্ছে রাহুল এবং সে হচ্ছে আমার হাজবেন্ড। থানাতে এইটুকু কথা বলার পরেই যখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে আপনি কে, তখন সে বলে যে আমার নাম হচ্ছে স্বপ্না এবং আমি হচ্ছি পুড়ে যাওয়া ব্যক্তির ওয়াইফ, আমি আমার হাজব্যান্ডকে দেখতে চাই। পুলিশ তাদেরকে নিয়ে সোজা হসপিটালে যায় এবং হসপিটালে প্রাথমিকভাবে যখন দেখা হয় তখন স্বপ্না অনেকভাবে এই রাহুলের সাথে কথা বলার চেষ্টা করে যে তোমার কি হয়েছে, তুমি কোথায় গেছিলে, তুমি সারা রাত বাড়িতে আসোনি কেন। কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে রাহুল কিচ্ছুই বলতে পারছিল না। সে শুধু অবাক মানে মাঝে মাঝে বড় বড় চোখ করে তাকাচ্ছিল। তার ওয়াইফ রীতিমতন ওইখানেই কাঁদছে। তাদের বিয়ে হয়েছিল 3 বছর আগে। এই যে স্বপ্না আছে তার বাড়ি হচ্ছে হরিয়ানার বাহাদুরপুরে। এই বাহাদুরপুরের এক কৃষক ফ্যামিলিতে এই স্বপ্নার জন্ম হয়। এবার হরিয়ানা ভারতের এমন একটা রাজ্য যেখানে মেয়েদেরকে উচ্চ শিক্ষা দেওয়া এটা কোথাও না কোথাও এখনো নেগলেক্টেড আছে। তো সেখানে কম বয়সে বিয়ে হয়ে যাওয়া এটা খুবই একটা নর্মাল এবং মেয়েদের স্বাধীনতা না থাকা সেটাও খুব একটা নর্মাল ব্যাপার। 2013 সালে যখন স্বপ্নার বয়স মাত্র 17 বছর তখনই এই স্বপ্নার সাথে দিল্লিতে থাকা এই রাহুলের বিয়ে হয়ে যায়। রাহুল, তার বয়স 27 বছর। সে একটা মুদিখানার দোকান তার বাড়ির সামনেই চালায়। এছাড়াও সে তখন থেকেই একটা জব করছিল। তার যে ব্যবসা বা তার যে মুদিখানার দোকান, সেই মুদিখানার দোকানে অতটাও ইনকাম ছিল না যে ইনকামে সে তার সংসারকে খুব ভালো করে চালাবে। তো অর্থনৈতিক প্রবলেম অল্প কিছু ছিল।
তাদের ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে এই অর্থনৈতিক জিনিস নিয়ে মাঝে মাঝেই টুকটাক ঝামেলা হতো, কিন্তু 3 বছর যে বিয়ের সময়টা তারা কাটিয়েছে তারা মোটামুটি ওভারঅল সমস্ত কিছু ভালো কাটিয়েছে। এবং এই প্রত্যেকটা কথা স্বপ্না নিজের মুখে পুলিশকে ওই হসপিটালের দিয়েই বলে। পাশেই রাহুলের ফ্যামিলি দাঁড়িয়েছিল এবং আর একদিকে এই স্বপ্নার ফ্যামিলি যারা বাহাদুরপুর থেকে দিল্লিতে ততক্ষণে এসে গেছে। এবার তাদের মধ্যে একটা অদ্ভুত ঝগড়া শুরু হয়ে যায় এবং এই ঝগড়ার পিছনে দায়ী হচ্ছে স্বপ্না। কেন স্বপ্নাটাই? এই রাহুলের ফ্যামিলি কন্টিনিউয়াসলি পুলিশের কাছে বলে যাচ্ছে যে এই স্বপ্না নাটক করছে, এই স্বপ্নাই তার হাজব্যান্ডকে মেরেছে। কিন্তু পুলিশ বলছে যদি ও হাজব্যান্ডকে মেরে থাকে আপনারা কি কোনো প্রমাণ দিতে পারবেন? তখন ফ্যামিলি বলে যে না, আমরা কোনো প্রমাণ দিতে পারবো না। পুলিশ বলে যে তাহলে আমাদেরকে শান্তভাবে তদন্তটা করতে দিন, যদি আমরা তদন্ত না করতে পারি তাহলে আপনাদের এই অ্যালিগেশনে তাকে না অ্যারেস্ট করতে পারবো না কোর্টে তুলতে পারবো। ফ্যামিলি শান্ত হয়ে যায়, যে যার বাড়ি চলে যায় এবং রাহুল হসপিটালের বেডে তড়পাতে থাকে। তার উপায় ছিল না, সারা রাত একটা মানুষ পড়ার পর সে যে সকালবেলা বেঁচে ফিরেছে এবং সে যে হসপিটালে একটা লড়াই দিচ্ছে, এটাই ডাক্তারদের কাছে একটা অদ্ভুত ব্যাপার ছিল। বাড়িতে সবাই যখন চলে যায় তখন পুলিশ তার মতন করে ইনভেস্টিগেশন শুরু করে এবং এই ইনভেস্টিগেশনে ফ্যামিলির কথা মতন তারা প্রথম যাকে উদ্দেশ্য করে এই তদন্তটা শুরু করে সেটা হচ্ছে স্বপ্না। স্বপ্না একে তো সুন্দরী, তার কি কোনো অন্য প্রেমিক আছে সেইটা প্রথমেই পুলিশ দেখা শুরু করে। দ্বিতীয় কথা, যে রাতে রাহুলের সাথে এই কর্মকাণ্ডটা হয়েছে সেই রাতে স্বপ্না কোথায়? স্বপ্নার কল ডিটেলস এবং কল লোকেশন সেইগুলো যখন পুলিশ দেখে তখন দেখে জানতে পারে যে স্বপ্না সেই দিন বাড়িতেই ছিল, সেখানে কোনো অসুবিধা নেই। স্বপ্না তার গ্রামের কিছু বন্ধুদের সাথে কথা বলে, তার হাজব্যান্ডের সাথে কথা বলে, তার হাজব্যান্ডের ফ্যামিলির সাথে কথা বলে এবং নিজের ফ্যামিলি কিছু মেম্বারদের সাথেও কথা বলে। মোটামুটি সবার সাথে যে কথাবার্তা বলা সেইগুলো নর্মাল এবং এই স্বপ্না কিন্তু 80% টাইম সে তার বাড়িতেই থাকতো। সে বাড়ি থেকে খুব একটা যে বেরিয়ে কোথাও আউটিংয়ে যাচ্ছে সেই রকম কিছু কিন্তু কোনো কিছু নেই। তো এই ক্ষেত্রে পুলিশ ভাবতে থাকে হয়তো যেহেতু রাহুলের অবস্থা এই রকম হয়েছে এই কারণে তারা একটা জাস্ট দোষ লাগাতে হয় বৌমার উপরে, সেইটাই লাগিয়ে দিয়েছে। পুলিশ এবার স্বপ্নাকে ডাকে, স্বপ্নাকে ডেকে তার হাজব্যান্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। তার হাজব্যান্ডের ব্যাপারে সে মোটামুটি সমস্ত কিছু ভালোই বলে, কিন্তু একটা কথা পুলিশ এতক্ষণে জানতো না, সেটা স্বপ্না নিজে মুখে বলে যে তার হাজব্যান্ডের প্রবলেম ছিল। সে না ঠিকঠাকভাবে কথা বলতে পারতো না, একটু তুতলে যেত, সে কোনো একটা কাজ করতে অনেকটা টাইম নিত, একটু দেরি করতো, মানে একটু অস্বাভাবিক ছিল তার হাজব্যান্ড। এই জিনিসটা বিয়ের আগে টুকটাক বুঝতে পারলেও যেহেতু রাহুল একটা ভালো ছেলে সেই হিসাবে তার মা বাবা কিন্তু দিয়ে দেয়। তখন পুলিশ জিজ্ঞাসা করে আচ্ছা বিয়ের সময় তোমার কি মত ছিল এই রকম একটা ছেলে যার কিছু প্রবলেম আছে সেই প্রবলেমটাকে তুমি এত সুন্দরী হয়েও কেন তাকে বিয়ে করলে? তখন স্বপ্না বলে যে সে আমাকে প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলে এবং আমি বুঝতে পারি যে এই ছেলেটা খুব একটা ভোলাবালা ছেলে। তো ফ্যামিলির একটা তো হালকা প্রেশার ছিল, সেই প্রেশারটা শুনে এবং মা বাবার কথা মেনে আমি কোথাও না কোথাও একটা অ্যাডজাস্ট করে নিই। পুলিশ স্বপ্নাকে ছেড়ে দেয়। স্বপ্নার উপর পুলিশের আহামরি কোনো সন্দেহ হয় না। তারপর তারা এই রাহুলের ফ্যামিলিকে ডাকে এবং রাহুলের ফ্যামিলিকে ডাকলে রাহুলের ফ্যামিলি ক্লিয়ারলি আঙ্গুল তোলে এই স্বপ্নার দিকে। পুলিশ বলে কারণ কি? প্রথমেই এই রাহুলের ফ্যামিলি বলে যে এক তো রাহুলের কিছু প্রবলেম ছিল এবং সেই প্রবলেম থাকার দরুন এই রাহুলকে এই স্বপ্না কিন্তু ভালো মতন চোখে ধুলো দিত। স্বপ্না আর রাহুল তারা ফ্যামিলি থেকে একটু আলাদা জায়গায় থাকতো এবং সেইখানে পাড়া প্রতিবেশী অনেক সময় দেখেছে যে এই স্বপ্নার কাছে একটা অজানা ছেলে তাদের গ্রাম থেকেই আসে এবং তার ব্যাপারে খোঁজখবর নেওয়া এটুকুই জেনেছে তার ফ্যামিলি যে এই যে ছেলেটা আসে তার নাম হচ্ছে ভিকি এবং এই ভিকি নাকি এই স্বপ্নার সাথে আগে থেকেই প্রেম করত, কিন্তু যেহেতু স্বপ্নার ফ্যামিলি তাদের এই প্রেম মানেনি এবং তারা একটা জিনিস ভয় পায় যে স্বপ্না যদি পালিয়ে যায় তাহলে সমাজে তারা মুখ দেখাবে কি করে, এবং সেই জন্যই নাকি তড়িঘড়িতে রাহুলের সাথে এই স্বপ্নার বিয়ে দিয়ে দেয়।
বিয়ের পর যখন রাহুলের ফ্যামিলি এই জিনিসটা জানতে পারে তখন এই স্বপ্নাকে বোঝায় ব্যাপারটা। বোঝালে স্বপ্না বলে যে আমার আগে যা ছিল এখন শুধুমাত্র আমার জীবনে এই রাহুলই আছে, এবং সেই মোতাবেক সমস্ত কিছু প্রথম 6 মাস একদম ঠিকঠাক ছিল। তাদের মধ্যে সম্পর্কও ঠিক ছিল, অর্থনৈতিক প্রবলেমও তখন শুরু হয়নি। কিন্তু 6 মাস যাওয়ার পর অদ্ভুতভাবে এই স্বপ্নার কাছে আমরা কানাঘুষো শুনতে পাই যে একটা ছেলে আসে। সেই ছেলেটাকে, সেইটার ব্যাপারে যখন খোঁজ খবর নিই তখন জানতে পারি সেটা নাকি সেই গ্রামের ছেলে যার সাথে স্বপ্না আগে প্রেম করতো, তার নাম হচ্ছে ভিকি। কিন্তু স্বপ্নাকে আমরা যখনই জিজ্ঞাসা করি তখনই এই স্বপ্না কিন্তু এই কথার ব্যাপারে একদম রিজেকশন দেয় যে না, আমার কারোর সাথে সম্পর্ক নেই। এইদিকে আমরা যখন রাহুলকে বলি, রাহুলও কিন্তু এই ব্যাপারটা প্রথম বুঝতে পারতো না। এবার রাহুল আমাদের বলার পর তার ওয়াইফের উপর একটু এক্সট্রা নজর রাখতে শুরু করে, এবং এই নজর রাখার পরেও রাহুলও জানতে পেরে গেছিল যে তার অনুপস্থিতিতে এবং তার থাকাকালীনও সে যখন কাজে ব্যস্ত আছে সেই সময় পিছন থেকে নাকি একটা ছেলে তাদের বাড়িতে ঢোকে এবং তার ওয়াইফের সাথে সময় কাটায়, এবং তার ওয়াইফ নাকি একবার দুবার হাতে নাতে ধরাও পড়ে গেছিল। কিন্তু সেই সময় এই স্বপ্না নাকি ওই ভিকিকে নিজের ভাই, গ্রামের ভাই বলে পরিচয় দিয়ে ওখান থেকে সেই সময় বেঁচে যায়, এবং এই কারণেই এই স্বপ্না এই সমস্ত কর্মকাণ্ড করেছে। পুলিশ সমস্ত কিছু শুনে, কিন্তু শোনার পর এই যে ফ্যামিলির কথাগুলো সেইগুলোতে পুলিশ খুব একটা আমল দেয় না, এবং এই কেসটা জাস্ট রেখে দেয় যেমন খুশি। 7 দিন চলে যায়। 7 দিনে স্বপ্না অ্যারেস্ট হয়নি, না তো অন্য কিছু হয়েছে। এইদিকে রাহুলের অবস্থা কিন্তু আরও বাজে হতে থাকে, এবং 7ম দিনে ঠিক রাত্রেবেলা 10:30টার সময় এই রাহুলের মৃত্যু হয়। রাহুলের বডিটা দিল্লিতে তার বাড়িতে নিয়ে গেলে স্বপ্নার রীতিমতন কাঁদতে থাকে, তার ফ্যামিলিও কাঁদতে থাকে, এবং সেইখানেই স্বপ্নার সাথে এই রাহুলের ফ্যামিলির একটা বিরাট ঝামেলা হয়ে যায়, এবং সেই ঝামেলা থেকে পুলিশই বাঁচায় এই স্বপ্নাকে বাড়ি দিয়ে যায় পুলিশ। বাড়ি দিয়ে যাওয়ার পর তারা একদম নিজেদের অন্যান্য কেসে ব্যস্ত হয়ে পড়ে। রাহুল যে এই পৃথিবী থেকে চলে গেছে, রাহুলকে কে মারলো সেই ব্যাপারে পুলিশের কোনো খোঁজখবর আর নেই। রাহুলের এবার সৎ কাজ করার সময় এসেছে, তার ওয়াইফ করছে, কিন্তু তার ওয়াইফের মুখে না খুব একটা কান্না দুঃখ নেই। তার প্রিয় মানুষটা তার কাছ থেকে চলে গেছে, এইটা সবসময় রাহুলের ফ্যামিলি দেখছে। রাহুলের ফ্যামিলি সবসময় স্বপ্নার মুখে নাকি হাসি দেখছে। তারা স্বপ্নাকে অলরেডি সন্দেহ করেছিল, তো এই কারণে আশেপাশের লোকরাও আস্তে আস্তে এই স্বপ্নার উপর সন্দেহ করতে থাকে। যাই হোক, এই যে রাহুলের সৎ কাজ চলছে সেটা 13 দিন ধরে চলবে, এবং ঠিক এই রাহুল মারা যাওয়ার 6 দিন পর এই রাহুলের ফ্যামিলি আবার থানায় পৌঁছায়। থানায় পৌঁছালে থানায় যে সাব ইন্সপেক্টর ছিল তাকে গিয়ে একটা নতুন কথা বলে। থানায় গিয়ে সোজা একটা মোবাইল এগিয়ে দেয়। পুলিশ দেখে অবাক হয়। পুলিশ বলে, এটা কার মোবাইল? যে ওই মোবাইলটা আমাদেরই, কিন্তু ওই মোবাইলে একটা রেকর্ডিংস আছে, সেই রেকর্ডিংসটা একবার শুনুন। পুলিশ ওইখানে সেই রেকর্ডিংসটা চালায়, এবং সেই রেকর্ডিংসে স্বপ্না কারোর সাথে একটা কথা বলছে, এবং সেইখানে স্বপ্না কিছুটা এই রকম বলছে যে তুমি তো আমাকে কল করা ভুলেই গেছো। তখন অপর দিকের মানুষটা বলছে যে কই, তুমি তো আমাকে কল করো না, আমি তো যেচে তোমাকে কল করি। তখন স্বপ্না বলছে যে এখন বেশি কল করা যাবে না। তখন অপর দিকের মানুষটা বলছে হ্যাঁ, আমি দিনে একবারই কল করব আর একবারই ধরবে। তখন স্বপ্না বলছে তুমি করেছোটা কি? একটা জিনিস করতে বললে সেটাকে এইভাবে পেঁচিয়ে ফেললে। তখন অপর দিকের মানুষটা বলছে বারবার বেঁচে গেছি, কিছু সে মুখে বলতে পারেনি, যদি এক ফোঁটাও বলতো তাহলে কিন্তু আমরা ফেঁসে যেতাম। তখন স্বপ্না বলছে যে একবারে কাজটা শেষ করতে পারেনি, সারা রাত ধরে সে কষ্ট পেয়েছে, ওটার দরকার ছিল না। তখন বলে ওপর দিকের মানুষটা যে কি করব, তাড়াহুড়োর মধ্যে যেটুকু যা পেরেছি সেটুকুই করেছি, তুমি বাহাদুরপুর কখন আসবে? তখন স্বপ্না বলে যে বাহাদুরপুর যেতে আমার টাইম লাগবে, আপাতত ওর যে অন্ত্যেষ্টিক্রিয়া আছে সেটা করে নি। তখন অপরদিকের মানুষটা বলে যে তাড়াতাড়ি ওইসব করে তুমি বাহাদুরপুরে চলে আসো, তোমাকে আর দিল্লিতে থাকতে হবে না।
এই কল রেকর্ডিংসটা যখন সাব ইন্সপেক্টরকে তার ফ্যামিলি শোনায়, তখন সেই সাব ইন্সপেক্টর ক্লিয়ারলি বুঝতে পারে যে ডাল মে কুচ কালা হে, এবং সেই কালাটা হচ্ছে এই সুন্দরী রমণী স্বপ্না। স্বপ্নাকে ডাকা হয়, স্বপ্নাকে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর রাহুলের ফ্যামিলিকে ওই চেম্বারেই এই স্বপ্নার সামনে বসিয়ে দেওয়া হয় এবং পুলিশ রেকর্ডিংটা চালিয়ে দেয়। এবং পুলিশ যখন রেকর্ডিংটা চালায়, তখন স্বপ্নার স্বীকার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন সে বলে যে হ্যাঁ, আমি আর আমার বয়ফ্রেন্ড মিলেই আমার স্বামী রাহুলকে জ্বালিয়ে মেরেছে। কিন্তু কেন, কিভাবে, কার সাথে, প্ল্যানটা কীভাবে হয়েছিল, সমস্ত কিছু পুলিশের এখনও জানার বাকি আছে। তো পুলিশ সমস্ত কিছু বলতে বলে। স্বপ্না বলে স্বপ্না এই প্রথম থেকেই ভিকিকে খুব ভালোবাসতো। ভিকির সাথে তার প্রায় ছোটোবেলা থেকেই রিলেশন, এবং তারা ডিসাইড করে যে তারা পালিয়ে গিয়ে বিয়ে করবে, কারণ কি তাদের ফ্যামিলিরা মানবে না। উল্টো দিকে এই স্বপ্নার ফ্যামিলি এক পাড়াপড়শির কাছ থেকে স্বপ্নার এই ভিকির সাথে প্রেমের ব্যাপারটা খুব ভালোভাবে জেনে যায়, এবং জেনে যাওয়ার পরেই তারা বিয়ের ব্যবস্থা করতে থাকে। কিন্তু স্বপ্নার বিয়ে আশেপাশে কোথাও দেওয়া যাবে না, কারণ সবাই জেনে গেছে এই স্বপ্না ভিকির সাথে নানানভাবে মেলামেশা করেছে। তো সেহেতু দূর থেকে কোনো পাত্র আনতে হবে, এবং সেই পাত্র এমন এক পাত্র হবে যে একটু ভোলা ভালা হবে, যে একটু বোকা শোকা হবে, এবং সেই মোতাবেক সুইটেবল এক পাত্র রাহুলকে খুঁজে পায়। রাহুলের মুদিখানার দোকান ছিল, সংসার মোটামুটি চলে যাবে। তো সেই কারণে স্বপ্নার অমতে এই রাহুলের সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়। প্রথম এই স্বপ্না অ্যাক্টিং করতে থাকে যে রাহুলকে সে খুব ভালোবাসে। রাহুল এই সুন্দরী তরুণী বা সুন্দরী তার যে ওয়াইফ হচ্ছে, তার এক্সপেকটেশনের বাইরে সেটা দেখেই সে একদম সাত সমুদ্রে থাকতো। এইভাবে 6 মাস কেটে যাওয়ার পর রাহুল যখনই বাইরে যায়, তার বাড়িতে আসতো এই স্বপ্নার বয়ফ্রেন্ড ভিকি। ভিকি খাটের তলাতেও লুকিয়ে থাকতো, ইভেন এক বিছানাতেও শুয়ে থাকতো যখন এই রাহুল দোকানে থাকতো, যখন বাইরে থাকতো, যখন সে তার ফ্যামিলির সাথে দেখা করতে যেত। তো এইভাবে নানানভাবে একটু স্পেশালি এবেল্ড এই রাহুলকে বোকা বানাতে থাকে। কিন্তু একদিন রাহুল তার ফ্যামিলির কাছ থেকে এই স্বপ্নার কুকীর্তিগুলো সমস্ত কিছু জানতে পারে, এবং জানতে পারার পর যখন সে স্বপ্নার উপর নজর রাখতে শুরু করে, তখন স্বপ্নার প্রবলেম হতে থাকে। স্বপ্না তখন থেকেই ভাবতে থাকে যে এ এত বুদ্ধিমান হয়ে গেল কি করে। এরপর থেকে তো আমি ভিকির সাথে আর শান্তিভাবে দেখা করতে পারবো না, এবং ভিকির সাথে আমি একসাথে থাকতেও চাই। ভিকিও ওই দিক থেকে প্রেশার দিচ্ছিল যে একে জীবন থেকে সরিয়ে আমরা বিয়ে করে দিল্লিতেই থাকি, আমরা আর গ্রামে যাব না। প্রথমেই বলেছিলাম যে এই রাহুল একটা জব খুঁজছিল, তার দোকান তো আছে, সাথে সাথে যদি পার্ট টাইম ইনকামের জন্য একটা জব থাকতো, তাহলে সে কিছু এক্সট্রা ইনকাম করলে তার অর্থনৈতিক অবস্থাটা ভালো হবে। অ্যাকচুয়ালি এই রাহুল একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করছিল, সেই কারণেই সে এক্সট্রা কিছু ইনকাম করবে বলে এদিক সেদিক খুঁজছিল। সেই সময় এই স্বপ্না আর ভিকি একটা প্ল্যান বানায়, এবং সেই প্ল্যানে এই জবের লোভ দেখিয়ে এই স্বপ্না এই ভিকিকে এই রাহুলের সাথে পরিচয় করিয়ে তাদের মধ্যে একটা বন্ধুত্ব করিয়ে দেয়। এবং ঠিক ডিসেম্বর মাস 2016 সেই দিন এই ভিকি যখন বাড়িতে আসে, তখন স্বপ্না বলে যে ভিকির কাছে একটা জব আছে, সেই জবটা কি তুমি করবে? তখন রাহুল বলে হ্যাঁ। তখন স্বপ্না বলে যে রাহুল, তাহলে তুমি এই ভিকির সাথে চলে যাও। ভিকি একটা বাইকে এসেছিল, এবং সেই বাইক করে রাহুলকে নিয়ে যায়। মাঝ রাস্তায় এই ভিকির একটা বন্ধু ওই বাইকেই ওঠে। তারা সারা রাত ড্রাইভ করে একটু দিল্লির যে ফরেস্ট টাইপের এরিয়া আছে সেইখানে যায়। সেইখানে গিয়ে তারা মদ্যপান করে, এবং মদ্যপান করার পর যখন নেশাতে একদম রীতিমতন এই রাহুল অজ্ঞান হয়ে গেছে, ঠিক তখনই একটা পাশের পেট্রোল পাম্প থেকে পেট্রোল এনে তার শরীরে ছড়িয়ে দিয়ে তার উপর আগুন ধরিয়ে দেওয়া হয়, এবং সারা রাত ধরে ধিক ধিক করে সে একটু একটু করে জ্বলতে থাকে। সকালবেলা এক পূজারী কিছু মাংস পোড়ার গন্ধ পেয়ে এদিক সেদিক যখন দেখে, তখন দেখে দিক দিক করে নালার পাশে কিছু একটা চলছে। তারপর পুলিশ এসে স্বপ্না, তার ফ্যামিলি এবং রাহুলের ফ্যামিলি সবাইকে কোশ্চেন করে, অ্যান্ড ইন দ্য লাস্ট একটা কল রেকর্ডিং বিটুইন স্বপ্না অ্যান্ড তার প্রেমিক
ভিকি, তাদের মধ্যে যে কনভারসেশন, সেখানে যে প্রেম, দেখা করার কথা এবং কেন জ্বলে এইভাবে মরল, সেই সমস্ত কথা পুলিশ শোনার পর এই স্বপ্নাকে এবং ভিকিকে 5 দিন পর অ্যারেস্ট করে। এবার রাহুলের ফ্যামিলিকে একটা জিনিস জিজ্ঞাসা করে যে এই স্বপ্না খুন করেছে, তার বয়ফ্রেন্ড ভিকির সাথে সমস্ত কিছু সে মেনে নিয়েছে, কিন্তু আপনারা এই রেকর্ডিংসটা কি করে বার করলেন? তখন বলে যে যেই দিন রাহুলের বডিটা আমাদের বাড়িতে আনা হলো, সেই দিনই আমাদের এক বাচ্চাকে আমরা বলি যে যাও গিয়ে কাকির কাছ থেকে বলো যে তোমার মোবাইলটা দিতে, তোমার মোবাইলে একটু গেম খেলবো। এবং সেই মোতাবেক সে যখন স্বপ্নার কাছে যায়, স্বপ্না তার মোবাইলটা দিয়ে দেয় এবং ঠিক সেই সময় স্বপ্নার ফোনে আমরা অটো কল রেকর্ডিং সিক্রেটলি সেটা সেট আপ করে দিই, যার ফলে সমস্ত রেকর্ডিংটা আমরা অটোমেটিক্যালি অন্য একটা ফোনে ট্রান্সফার করতে পারি। সেইখান থেকেই আমরা এই পুরো ব্যাপারটা জানতে পারি এবং সেটা প্রমাণ হিসাবে আপনাদেরকে তুলে দিই। অ্যারেস্ট করে তাদের কোর্টে তোলা হয় এবং কোর্ট থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় জেলে। তো এই দুজন টিল নাও জেলেই আছে এবং আমি চাই এরা যেভাবে একটা মানুষকে মেরেছে তারা যেন আজীবন জেলেই থাকে। তো এই ছিল আজকের একটা ভেরি স্যাড ট্রু ক্রাইম ঘটনা। তো এই রকম ঘটনায় ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা ট্রু ক্রাইম ঘটনার সাথে।